এই বাকিগুলো করব হ্যাঁ কেন কোথায় রেখে তার में तो इन्फेक्शन होता था बाद में আমরা আসলে তো ভাই এটা টেক্সট দেব দিছি ভাই ডিসপ্লে জায়গা আছে দেখতে আছে না সামান হচ্ছে ছিল চলো পাইয়ে দিছিলাম না এটা করছো হ্যাঁ করছি আচ্ছা তাহলে আমাদের এটা অঙ্ক ছিল FeH2O6 3+ তাহলে এই জটিল আয়নটার চৌম্বক ধর্ম কি প্যারাম্যাগনেটিক এবং এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত 6 ঠিক আছে 6 চলো তাহলে আয়রন কি হবে 4s2 বলো তাহলে এখানে পানির জার্মান কত জায়গায় 0 যদি পানি নিরপেক্ষ যৌগ তাহলে আয়রনের জার্মান কত হবে +3 আচ্ছা তাহলে Fe3+ হবে হচ্ছে 4s থেকে দুইটা বের হবে 3d থেকে একটা তাহলে 3d5 তাহলে প্রতি ঘরে একটা একটা দিয়ে ফেলো 3d তে 1 2 3 4 5 আচ্ছা ঠিক আছে ওকে এবার আসো পানি কি ধরনের লিগ্যান্ড বলো পানি কি দুর্বল লিগ্যান্ড নাকি সবল লিগ্যান্ড পানি দুর্বল লিগ্যান্ড পানি হচ্ছে দুর্বল লিগ্যান্ড সো দুর্বল লিগ্যান্ড হলে কিন্তু কোনো পেয়ারিং হবে না ডি অরবিটাল ইলেকট্রনগুলোর মধ্যে কোনো পেয়ারিং হবে না তাহলে বলো তাহলে আমাদের 6টা লিগ্যান্ড ক্লাসটা আপনি রেকর্ড করা না একদম দিয়ে দেবেন আজকে হ্যাঁ হ্যাঁ তো কি জানতে চাচ্ছ তুমি জি খুবই তো প্যারেডে ছিলাম তো আচ্ছা ঠিক আছে যাও যাও ঠিক আছে বলতে তুমি মনে চাইছে যাইতে যাও চল এটা চল তাহলে দেখাই পড়ো ঠিক আছে যাও বের চল এই তোমাদের মনে যাচ্ছে বুঝতে তোমরা একটা ক্লাসে বসলাম পরে মন বসবে আমি ভাই প্যারেড করছি আমি এর দুজনেই প্যারেড করছি তো ইয়াতে লাস্ট 2 বছর ঠিক আছে যাও আমি বাসা যাব আচ্ছা দেখো কি বললাম দেখো পানি হচ্ছে দুর্বল লিগ্যান্ড যেহেতু পানি দুর্বল লিগ্যান্ড তার মানে এখানে ডি অরবিটাল ইলেকট্রনগুলোর মধ্যে কোনো পেয়ারিং হবে না তাহলে বলো এখন পানি কয়টা আছে 6টা তাহলে লিগ্যান্ডের সংখ্যা 6টা ওকে তাহলে তোমার কয়টা ফাঁকা ঘর লাগবে 6টা ফাঁকা ঘর লাগবে ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি দেখো তাহলে 3d তো যেমন আছে তেমনই থাকবে দেখো অ্যাজ থাকবে তাহলে তোমার s একটা নিতে হবে p তিনটা নিতে হবে d কয়টা দুইটা ঠিক আছে আচ্ছা এই যে একটু বক্স করে দেই এই যে ওকে বক্সটা সরাই দিই ওকে তাহলে s একটা নিতে হবে p নিতে হবে তিনটা 4 d নিতে হবে কয়টা দুইটা তাহলে আমাদের সমীকরণটা কি হবে sp3 d2 সমীকরণ ঠিক আছে ওকে আচ্ছা তাহলে এখন আমরা কি করব দেখো তাহলে আমরা এই ফাঁকা ঘরগুলোতে কি পানি কর্তৃক প্রদত্ত মুক্ত জড় ইলেকট্রনগুলোকে দিয়ে দেব ঠিক আছে আচ্ছা তাহলে আমাকে বলো এখানে বাইরের ডি অরবিটাল ইউজ হইছে না 4d ডি অরবিটাল ইউজ হইছে তাহলে এটা কি ধরনের কমপ্লেক্স আউটার অরবিটাল কমপ্লেক্স এটা হচ্ছে আউটার অরবিটাল কমপ্লেক্স হচ্ছে আউটার অরবিটাল কমপ্লেক্স মানে আমরা কি বলতে পারবো হাই স্পিড কমপ্লেক্স ঠিক আছে হাই স্পিড কমপ্লেক্স আচ্ছা ওকে আচ্ছা তাহলে এই কমপ্লেক্সটার আমাদের ম্যাগনেটিক মোমেন্ট কত হবে ম্যাগনেটিক মোমেন্ট
ম্যাগনেটিক মোমেন্ট নিউ, ঠিক আছে। সূত্রটা কি ছিল √n * n+2 একক কি ছিল bm। ওকে, তাহলে এখানে বলো 3D তে অযুগ্ম ইলেকট্রন কয়টা? 1 2 3 4 5, পাঁচটা। n এর জায়গায় আমরা 5 বসাই দেব। n এর জায়গায় 5 বসালে কত হবে? √35, ঠিক আছে। যেহেতু এখানে অযুগ্ম ইলেকট্রন আছে এই জন্য এটা কি প্যারা ম্যাগনেটিক, ঠিক আছে। তো এটা প্যারাম্যাগনেটিক সমীকরণ কি sp3d2, sp3d2 sp3d2। ওকে, তাহলে এগুলো আসবে যে সমীকরণ কি sp3d2, চৌম্বক ধর্ম কি প্যারাম্যাগনেটিক, তারপরে এখানে ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামকের মান কত? √35 bm, ঠিক আছে। ওকে, তাহলে এমসিকিউ তো আসতে পারে, সিকিউ তো আসতে পারে। তো এটা আমাদের হয়ে গেল। নেক্সট আসো এটা জিঙ্কের এই কমপ্লেক্স, জিঙ্কের এই একটা কমপ্লেক্স পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বা জিঙ্কের কমপ্লেক্স গুলো তেমন একটা আসে না পরীক্ষায়। এটা কি দেখো জিঙ্ক NH3 4 2 পজিটিভ এবং এটা চৌম্বক ধর্ম কি ডায়াম্যাগনেটিক। তাহলে বলো অ্যামোনিয়া কয়টা আছে? অ্যামোনিয়া 4টা, তাহলে লিগ্যান্ড 4টা, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত? 4টা, ঠিক আছে। ওকে, তাহলে আমি যদি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কি 4s এ যাবে 2টা, 3d তে কয়টা? 10টা, 10টা। তাহলে দেখো জিঙ্ক 2+ যদি আমি নেই তাহলে 4s থেকে 2টা সরাই দিতে হবে, তাহলে 4s 0 হয়ে যাবে আর 3d তে কত থাকবে? 10টা। তাহলে আমাকে বলো তাহলে d অরবিটালে 10টা, তাহলে আমরা কিভাবে স্থাপন করব 10টা? এই 1 2 3 4 5, পাঁচটা শেষ। এগুলো দেখো 6 7 8 9 10। ওকে, আচ্ছা এখন দেখো যেহেতু এখানে অ্যামোনিয়া 4টা তাহলে আমাদের ফাঁকা ঘর লাগবে কয়টা? 4টা, ফাঁকা ঘর লাগবে 4টা। ওকে, তো 4টা ফাঁকা ঘর আমরা কিভাবে নিব? দেখো এই যে 4s থেকে আমরা একটা নিতে পারি, 4p থেকে আমরা 3টা নিতে পারি। ওকে, আচ্ছা তাহলে দেখো তাহলে আমরা এই 3d তো আমাদের সবগুলা ঘরই হচ্ছে যে ফিল আপটা আছে। ওকে, এই 4টা করে আমরা অ্যামোনিয়া কর্তৃক প্রদত্ত লোন পেয়ারগুলোকে দিয়ে দিই। আচ্ছা ওকে, তাহলে এবার চলো আমরা একটা স্ট্রাকচার লিখে ফেলি। স্ট্রাকচারটা কেমন হবে? টি মাঝখানে কি থাকবে বলো? জিঙ্ক 2+, হ্যাঁ জিঙ্ক 2+। তাহলে তোমার এখানে থাকবে একটা অ্যামোনিয়া, এখানে থাকবে একটা অ্যামোনিয়া, এইখানে থাকবে একটা অ্যামোনিয়া, এইখানে থাকবে একটা অ্যামোনিয়া। মুক্তজনগুলো দেখাও নাইট্রোজেনের। এরপর তুমি অ্যারো চিহ্নগুলো দিয়ে দেবে। কি লিগ্যান্ড থেকে ধাতব বা আয়নের দিকে অলওয়েজ অ্যারো চিহ্ন হবে। ওকে, তাহলে বলো তাহলে এখানে আমাদের সংকরণটা কি দাঁড়াচ্ছে বলো? sp3 সংকরণ। ওকে, আচ্ছা সো আর আমাদের যে গঠনটা এটা কি ধরনের গঠন বলো? sp3 হলে গঠন কেমন হয়? চতুস্তর। কি ধরনের গঠন? চতুস্তর। চতুস্তর। সালফারের হাইড্রাইড চতুস্তরীয় কি হবে? সম্ভব না, চতুস্তরীয় না। H2S, হ্যাঁ এটা চতুস্তরীয়, মানে ওটা হচ্ছে যে ইলেকট্রন জিওমেট্রি চতুস্তরীয়, কিন্তু ওটা অ্যাকচুয়ালি যৌগের আকৃতি হচ্ছে কোনিক। মুক্তজোড় বাদ দিলে আকৃতিটা কোনিক হয়। একটু বুঝা যেতে হবে। যেটা হচ্ছে এরকম যে ধরো পেজে বুঝাই, ধরো সালফার তো এখানে একটা লোন পেয়ার থাকে, এখানে একটা লোন পেয়ার থাকে, এদিকে একটা হাইড্রোজেন থাকে, এদিকে মুক্তজোড় বাদ দিলে দেখতে কৌণিক আকৃতি না। এই যে সংকরণ এটা sp3, যে এগুলো পরে আসবে, সংকরণ টপিক আসবে।
আচ্ছা দেখো, ওকে, তাহলে এখানে আমাদের সমীকরণ কি sp3 আকৃতি কি চতুস্থলকীয়। ওকে, তাহলে দেখো এখানে তোমার d অরবিটালে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, এজন্য কি ডায়া আছে। ক্লিয়ার এটা? আচ্ছা, আগের কমপ্লেক্সটার ছবিটা আমরা আঁকি নাই, এটা ছবিটাই দিচ্ছি। তাহলে আগের কমপ্লেক্সটাতে আমাদের ছবিটা কেমন আছে, এটা আঁকি ছবিটা কেমন, তাহলে এটার ছবিটা কেমন হবে, Fe3+ মাঝখানে পানি অণু 6টা মোট, এই একটা পানি অণু, উপরে একটা নিচে একটা, 4 কোণা 4টা, বড়দের 4 কোণা 4টা। তাহলে অক্সিজেনে কয়টা লোন পেয়ার থাকে বলো, দুইটা না, দুইটা করে লোন পেয়ার থাকে। লোন পেয়ারগুলো লেখার একটু অভ্যাস করি না, এটা ভালো প্র্যাকটিস। এরপরে আমরা যেটা করব, পানি থেকে Fe3+ দিকে অ্যারো চিহ্ন দিব। এর গঠন কেমন হবে বলো, অষ্টতলকীয়, অষ্টতল। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। তারপরে হচ্ছে নেক্সট আমাদের এটা হলো জিকেটটা হলো, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কতগুলো স্ট্র্যাটেজি দেব, খুবই পরীক্ষার জন্য খুবই এটা হচ্ছে কপারের এই জটিলতা। এটা কপার NH3 4 2+, চৌম্বক ধর্ম কি দিছে, প্যারাম্যাগনেটিক, যেহেতু অ্যামোনিয়া 4টা এই জন্য কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। ওকে, সো লক্ষ্য করো এইখানে অ্যামোনিয়ার তো জারণ মান কত 0, তাহলে এই +2 চার্জটা কার মাথায় আছে, কার মাথায় আছে, কপারের মাথায় আছে। তাহলে কপারের আমাদের ইলেকট্রোনেগেটিভ কি 4s এও একটা, 4s এ একটা, কপার কিন্তু আউটগোয়িং মেনে চলে না, 4s এ একটা, 3d তে কয়টা 10টা, 4s এ একটা, 3d তে কয়টা 10টা। আচ্ছা, তাহলে তোমার লাগবে কি কপার 2+, তাহলে 4s থেকে একটা বের করে ফেলো, 3d থেকে তুমি একটা বের করে ফেলো, তাহলে 4s 0 হয়ে যাবে, 3d 9, তাহলে 4b 0, 4d তো 0। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন দেখো, এখন আমাদের d তে 9টা আছে না, এই 9টা নিয়ে কিভাবে স্থাপন করব, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা হলো 6টা, 7টা, 8টা, 9, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন লক্ষ্য করো, এখন লক্ষ্য করো, দেখো এখন এইখানে অ্যামোনিয়া কয়টা, অ্যামোনিয়া তো 4টা, অ্যামোনিয়া তো 4টা, তাহলে তোমার কয়টা ফাঁকা ঘর লাগবে, 4টা ফাঁকা ঘর লাগবে, 4টা ফাঁকা ঘর লাগবে। তাহলে তুমি বলো আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি এটা কাজ করেন, s থেকে একটা নেন, মানে 4s থেকে একটা নেন আর 4p থেকে তিনটা নেন, তাহলে sp3 সংকরণ করেন, sp3 সংকরণ করেন, ঠিক আছে, sp3 সংকরণ করেন আপনি। ওকে, এটাই তো নরমালি তুমি চিন্তা করবে, কিন্তু দেখো, কিন্তু sp3 যদি সংকরণ হয় তাহলে আকৃতি কি হয় আমাকে বলো, আকৃতি কি হবে, চতুস্থলকীয়। মনোযোগ দিয়ে শুনুন, যদি আমি sp3 সংকরণ বিবেচনা করি তাহলে আমাদের এই জটিল আয়নটার আকৃতি কি হওয়া উচিত,
চতুস্থলকীয় হওয়া উচিত, কিন্তু মজার ব্যাপার হচ্ছে পরীক্ষা করে দেখা গেছে, মানে এক্সপেরিমেন্ট করে যেটা দেখা গেছে এই জটিল আয়নটার প্রকৃত গঠন হচ্ছে সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার, এটা হচ্ছে এই জটিল আয়নটার কি প্রকৃত গঠন। এখন সমতলীয় বর্গাকার হলে আমরা মূলত এই সমীকরণটা কনসিডার করি DsP2, ঠিক আছে। সবসময় মনে রাখবা যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় তাহলে দুই টাইপের সমীকরণ সম্ভব, একটা হচ্ছে sp3 আর একটা কি DsP2। sp3 হলে গঠন কি হবে চতুস্থলকীয়, DsP2 হলে গঠন কি হবে সমতলীয় বর্গাকার। এখন sp3 এক্ষেত্রে সমীকরণ হবে না, কেন? কারণ পরীক্ষা করে দেখা গেছে যে এই জটিলটার আকৃতিটা কি সমতলীয় বর্গাকার। আচ্ছা, তাহলে sp3 সমীকরণ হবে না, এটাকে মুছে দিলে হবে এখানে কেটে দিতেন না, তো লিখব আর কিছু তো পারি না, আমি sp3 সমীকরণ এখানে সম্ভব নয়, কারণ এটার গঠন কি সমতলীয় বর্গাকার। হ্যাঁ, সমতলীয় বর্গাকার। তাহলে এটা সুন্দর করে পয়েন্ট আকারে লিখে দিই, তাহলে এই জিনিসগুলো মনে থাকে। পয়েন্ট আকারে লিখে দিই, দেখো এভাবে লিখবা যে sp3 সমীকরণ সম্ভব নয়, কারণ জটিল আয়নের আকৃতি সমতলীয় বর্গাকার। ঠিক আছে, তাহলে সমতলীয় বর্গাকার হলে sp3 সমীকরণ কখনো সম্ভব হবে না। আচ্ছা, তাহলে এখন কি হইতে পারে, দেখো এখন যেটা হইতে পারে DsP2, ঠিক আছে। পরবর্তী পসিবিলিটি কি বলো, DsP2, কারণ আমরা জানি যে সমতলীয় বর্গাকার গঠন হইলে সমীকরণ কি হয় DsP2 হয়, আচ্ছা, এখন DsP2 কেমনে আমি অ্যারেঞ্জ করতে পারি, দেখো DsP2 সমীকরণ আমাকে যদি বানাইতে হয় তাহলে অবশ্যই আমাকে এই ঘরটা ফাঁকা করতে হবে, 3D থেকে আমার একটা D নেওয়া লাগবে। তাহলে কাজ করি আমরা, দেখো প্রথম চার ঘরে যা আছে এগুলো সব ঠিকঠাক থাকলো, ঠিক আছে। এই ঘরে যে ইলেকট্রনটা আছে এটাকে আমরা এখান থেকে সরিয়ে এই 4pz অরবিটালে নিয়ে যাব, তাহলে দেখো একটা D পাবো, একটা S পাবো, দুইটা P পাবো, আচ্ছা ওকে। এখন এই সমীকরণটারও একটা সমস্যা আছে, সমস্যাটা কি দেখো, এই যে 4pz অরবিটালে যে তোমার অযুগ্ম ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসের সাথে খুবই দুর্বলভাবে আকৃষ্ট অবস্থায় থাকবে, ফলে এই ইলেকট্রনটা এখান থেকে চলে যাওয়ার কি আছে সম্ভাবনা আছে। আর ইলেকট্রনটা যদি কোনো কারণে চলে যায় এখান থেকে, তাহলে কিন্তু কপার 2+ জারিত হয়ে কপার 3+ আয়নে পরিণত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমরা সবাই জানি কপার 3+ আয়ন বিশিষ্ট কোনো যৌগের অস্তিত্ব নেই, ঠিক আছে। এই জন্য এখানে
DsP2 সংকরণও কি হবে না, পসিবল হবে না। আমি লিখি জিনিসটাকে, দেখো আচ্ছা ঠিক আছে, সিলেক্ট করে করা যাবে। DsP2 সংকলন সম্ভব নয়, কারণ 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 4pz অরবিটালে থাকা বিজোড় ইলেকট্রন অপসারিত হয়ে কপার 3+ আয়ন সৃষ্টির সম্ভাবনা থাকে। ঠিক আছে, কিন্তু কিন্তু কপার 3+ আয়নের কোনো অস্তিত্ব নেই। কোনো অস্তিত্ব ঠিক আছে। তার মানে ওই আকৃতির সমস্যার কারণে sp3 সংকরণ সম্ভব না, আর কপার 3+ আয়ন সৃষ্টির সম্ভাবনা থাকার কারণে DsP2 সংকরণ সম্ভব না। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এখন আমরা কি করব? এখন তো আসলে আমাদের হাত পা বন্ধ হয়ে গেল, এখন কি করব? 4d দিয়ে এখন দেখো, এখন এই 3d তে যে লাস্ট ইলেকট্রনটা আছে, মানে যে সিঙ্গেল ইলেকট্রনটা আছে, এটাকে আমরা 3d তে রাখি, এটার গায়ে কাজ করার কোনো দরকার নেই, এটা যেখানে আছে ওখানে থাক। আমরা একটা কাজ করি, আমরা s একটা নিই, কি দেই বলো, s একটা নিই, s একটা নিই, আমরা s একটা নিই, এই 4s থেকে আমরা একটা s নিলাম, 4p থেকে আমরা দুটো p নিই, তাহলে sp2, আর 4d থেকে আমরা একটা d নিই। তাইলে যেটা হবে কি, তাহলে আমরা এই শেপটাকে মিলাইতে পারবো, বুঝছো কি? যেহেতু আয়নটার আকৃতি হচ্ছে সমতুল্য বর্গাকার, তাহলে আকৃতির সাথে ম্যাচ করানোর জন্য আমাদের অবশ্যই sp2d সংকরণ নেওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের হাতে খোলা থাকলো না। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, তাহলে আমাদের এখন যেটা করতে হবে যে অ্যামোনিয়া থেকে আসা মুক্ত যে ইলেকট্রনগুলো কোথায় স্থাপন করতে হবে, তুমি 4s এ একটা লোন পেয়ার স্থাপন করবা, দেখো 4s এ একটা স্থাপন করবা, 4b প্রথম দুইটা লোন পেয়ার স্থাপন করবা, আর 4d প্রথম করে তুমি একটা লোন পেয়ার স্থাপন করবা, বুঝছো? তাইলে এখন আমাদের সংকরণটা হয়ে যাবে sp2d। এই জটিল আয়নটার সংকরণ করে তোমাকে জিজ্ঞেস করে, তুমি কি উত্তর দিবা? sp2। তবে এটা নিয়ে মতভেদ আছে, এখনো বিজ্ঞানীদের মধ্যে এই আয়নটার সংকরণ নিয়ে প্রচুর পরিমাণে ঝগড়াঝাটি চলতেছে, মানে এটার কোনো সঠিক উত্তর এই মুহূর্তে নেই। কারণ দেখো, আমরা তো থিওরি অনুযায়ী হচ্ছে যে আয়নগুলোর কি দেখতেছি, গঠন। দেখো, আমরা কিন্তু কখনো থিওরি দিয়ে এক্সপেরিমেন্টাল ডাটাকে ব্যাখ্যা করি না। আমরা অলওয়েজ ধরো, আমি অনেকগুলো কমপ্লেক্স নিলাম, এগুলোর উপর আমি পরীক্ষা নিরীক্ষা চালাইলাম, তাদের গঠনগুলো আমি বের করলাম বিভিন্ন এক্সপেরিমেন্টের সাহায্যে, দেন আমরা ওই এক্সপেরিমেন্টাল ডাটা যেটা আছে ওইটাকে ভ্যালিড রাখার জন্য, এক্সপেরিমেন্টাল ডাটাকে ভ্যালিড রাখার জন্য আমরা কি করলাম, একটা থিওরি বের করলাম যে
ঠিক আছে, এই থিওরির সাথে এক্সপেরিমেন্টাল মেথডটা কি মোটামুটি 100% ম্যাচ না করলে 99% কি করে ম্যাচ করে। কারণ তুমি কিন্তু থিওরি দিয়ে সব কমপ্লেক্সকে ব্যাখ্যা করতে পারবে না। কারণ তুমি যদি থিওরিটিক্যালি ব্যাখ্যা করতে যাই তাহলে কিন্তু সম্পর্ক কি হওয়া উচিত ছিল sp3 থিওরিটিক্যালি চিন্তা করলে। বাট আমার এক্সপেরিমেন্ট বলছে না আয়নের আকৃতি কি সমতুল্য বর্গাকার, এই জন্য আমরা sp3 সম্পর্ক এখানে সম্ভব করতে পারবো না। আমাদের কি নিতে হবে dsp2। এখন ভাই dsp2 করতে যায় দেখলাম যে আবার কি ওই 4p z অরবিটালে থাকা বিজোড় ইলেকট্রনটা অপসারিত হয়ে যাওয়ার একটা কি সম্ভাবনা থাকে, ফলে কপার 3+ হয়ে যেতে পারে। তো ওই সমস্যাটাকে দূর করার জন্য আমাদের যেটা করতে হলো আমরা s নিলাম একটা, p নিলাম দুইটা, d নিলাম একটা, তাহলে sp2d। মনে রাখবা sp2d বলে সংকরণ বলতে কোনো সংকরণ কিন্তু আদতে নাই। sp2d সংকরণ বলতে কোনো সংকরণের কোনো অস্তিত্ব নাই। যে সংকরণটা অ্যাকচুয়ালি সেটা কি dsp2, বুঝতে পারছো কিনা dsp2। কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে শুধুমাত্র এই জটিল আয়নটার জন্য dsp2 বদলে sp2d সংকরণ ইউজ করতে হয়েছে। তবে কোনো কোনো টেক্সট বুকে এমন কি বলতো তুমি টেস্ট পেপার খুলবা, তুমি যখন কোনো গাইড দেখবা ওই গাইডের মধ্যে কিন্তু dsp2 থাকতে পারে। কেউ যদি dsp2 পরীক্ষায় লেখা আসে তারপরে সে আসলে নাম্বার পাবে, মানে ওখানে আসলে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। অনেক টেক্সট বুকে আমি দেখছি dsp2 লেখা আছে, আবার কোথাও কোথাও এরকম আর্গুমেন্টের সহকারে sp2d সংকরণ এখানে নেওয়া হয়েছে, বুঝতে পারছো কিনা। এই জন্য এই কমপ্লেক্সটা কিন্তু বেশ ঝামেলা, বুঝতে পারছো। এই যে দুইটা ঝামেলা আছে এই জন্য এটা পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ এই ব্যাখ্যা করে সুন্দর করে লিখবা যে কেন এটা sp2d হলো। ওকে চলো এখন আমরা এটা স্ট্রাকচার আঁকবো। তো স্ট্রাকচার তো ইজি, স্ট্রাকচার কিন্তু এটাই সমতুল্য বর্গাকার। তো স্ট্রাকচারটা আমরা আঁকি। ওকে তো তার আগে বলে দিই এটা চৌম্বক ধর্ম কি হবে, অবশ্যই প্যারামেগনেটিক। কারণ এখানে বিজোড় ইলেকট্রন আছে না, 3d অরবিটালে একটা বিজোড় ইলেকট্রন আছে। যদিও বা বিজোড় ইলেকট্রন মাত্র একটা, মানে এই আয়নের চৌম্বক ধর্ম অনেক কম হবে, বাট তারপরেও তো চৌম্বক ধর্ম তো আছে নাকি, চৌম্বক ধর্ম তো আছে, অল্প হইলেও আছে। ওকে তাহলে এটা হচ্ছে প্যারামেগনেটিক। তো এটা স্ট্রাকচার কেমন হবে, স্ট্রাকচার কেমন হবে তাহলে এটা ঠিক মাঝখানে কে থাকবে কপার 2+ আর একটা বর্গের 4 গুণায় 4টা অ্যামোনিয়াম। তাহলে আমরা অ্যামোনিয়া থেকে কপার 2+ এর দিকে আলোচনা করব। আমাদের হয়ে গেল সমতলীয় বর্গাকার ওষুধ। কি সুন্দর। এই যে সমতলীয় বর্গাকার। ওকে তাহলে এটা পাওয়া যাবে খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলো এরপরে আমাদের মোটামুটি আমরা সবগুলো করে ফেলছি। দেখো আমরা কয়টা বললাম বলতো, এখানে বললাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। মোট 11টা করছি আমরা। এই 11টার বাইরে কিচ্ছু আসবে না, এই 11টার বাইরে কিচ্ছু আসবে না।
এই নিকেলের যে কমপ্লেক্সগুলো আছে এটা NiCO4 এটা NiCl4 2- এইটা এই তিনটা, আর এই যে আয়রনের সাথে সায়ানাইডের যে দুটো আছে না 4 নেগেটিভ 3 নেগেটিভ, এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই দুটো বেশি আসে। ওকে, মোটামুটি এগুলো দেখলেই হয়ে যাবে, সবগুলোই পড়বা, একটা বাদ দিবা না। তারপর যেগুলো মানে ইম্পর্টেন্ট এগুলো ভালো করে পড়বা আর কি। পরীক্ষার আগে তো তুমি রিভাইজ করতে চাও তাহলে এই জাস্ট ইম্পর্টেন্টগুলো দেখে নিও। আচ্ছা, এইগুলোর বাইরে আমি হচ্ছে যে তোমাদেরকে আরো কিছু দেখো, এখানে আরো কিছু আমাদের কমপ্লেক্স আছে, এগুলো বাড়ির কাজ আমি দিয়ে দিলাম, এগুলো একটু খাতায় তুলে নেবো। ঠিক আছে, এগুলো কমপ্লেক্স কম্পাউন্ড এবং তাদের ম্যাগনেটিক বিহেভিয়ার লিখে দিচ্ছি। আবার বলছি দেখো, ম্যাগনেটিক বিহেভিয়ার না জানলে কিন্তু তুমি প্রপার সমীকরণটা বের করতে পারবে না। মানে সমীকরণ বের করার জন্য তোমার চৌম্বক ধর্ম জানতেই হবে, তো এই জন্য চৌম্বক ধর্ম লেখা থাকা উচিত। অনেক সময় স্যাররা চৌম্বক ধর্ম লিখে দেন, তবে চৌম্বক ধর্ম লেখা না থাকলেও প্রবলেম নাই, যদি লিগেন্ড শক্তিশালী হয় তখন তুমি জোড়া করে করবা, আর যদি লিগেন্ড দুর্বল হয় তাহলে জোড়া করার দরকার নেই। সংকরণ থেকে আকৃতি এটা দেখে দিবেন না, যেমন sp3 থাকবে। হ্যাঁ, ওগুলো তো আমরা সংকরণের ক্লাসে বিস্তারিত পড়াবো। আমাদের সংকরণের টপিক তো আমরা এখনো যাইনি, কোনো ব্যাচে সংকরণ পড়ানো হয়নি। আমরা জাস্ট টপিক সিরিয়ালি যাচ্ছি, তো পুরো র্যান্ডমলি পড়াচ্ছি না, এখানে তুমি সিরিয়ালি একটু গুছায় পড়াতে হবে। আমাদের কি করে দিছে? পাঁচটা আছে, হ্যাঁ, পাঁচটা হচ্ছে ওদিকে চলতেছে যোজনী বন্ধন মতবাদ ভিবিটি, সংকরণ ধরবো নেক্সট ক্লাসে সোমবার থেকে। ppt মানে এটা হচ্ছে তোমার ওই যে অরবিটালের যে ওভারল্যাপিং যে কাহিনীগুলো, ওভারল্যাপ হয়ে সমযোজী বন্ধন তৈরি হয়, এগুলো পড়াচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে নিকেলের একটা কমপ্লেক্স NiNS34SO4, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এটা হচ্ছে CuCN4 2 নেগেটিভ, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। CrCN6 3 নেগেটিভ, প্যারাম্যাগনেটিক। COCN6 3 নেগেটিভ, এটা ডায়াম্যাগনেটিক। FeCO5 এটা ডায়াম্যাগনেটিক। ভাইয়া ভিডিও এডিট করতে দেন? এডিট তো করি না, মানে র যেটা থাকে ওই ওটা আপলোড করি, এখন সময় পাই এডিট করার, অনেক ঝামেলা এডিট করা। এডিটের ক্ষেত্রে আওয়াজটা একটু বাড়াই দিতে হবে। হ্যাঁ, আওয়াজটা একটু বাড়াই দিতে হবে। আওয়াজ তো বুঝলাম তো কম লাগে না, আমি নিজে তো ক্লাসগুলো আবার দেখি, আওয়াজ তো আওয়াজ সাফিসিয়েন্টই মনে হয়। ইয়ারফোন নাই বেশি ভাই। আমি তো ইয়ারফোন ছাড়াই শুনি, আমি তো ইয়ারফোন কানে দিই না। আরে ইয়ারফোন তো লাগবে, ভালো আওয়াজ পেতে। দেখছো? ওকে, ঠিক আছে, আমাদের জটিলায়ন শেষ, জটিলায়ন কমপ্লিট। আগামী ক্লাসে আমরা শুরু করব অবস্থাত বলে রঙিন যৌগ গঠন। রঙিন যৌগ গঠন, এই টপিক শেষ। আজকে দুটো